ধন্যবাদ। সর্বপ্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামিনকে। সম্মান উনি দিয়েছেন। দ্বিতীয়ত বিরলবাসীকে। বিরলবাসী এতদিনকার যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ছিল সেটার থেকে পরিত্রাণ পেয়েছে আমি মনে করি। আমাকে ভোট দিয়ে তারা সেই মনের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেই আমাকে ভোট দিয়ে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই। তার সাথে আমাদের মাননীয় এমপি মহোদয়কেও ধন্যবাদ জানাই যে আজকে ভোটটি যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, কোনো প্রকার অপপ্রচারের হাত থেকে যে তারা যে বলছিল বারবারই যে এই নির্বাচন স্বচ্ছ হবে না, যেভাবে হোক তারা জিতবে, বিভিন্ন ধরনের তারা বাজারে যে কথাবার্তা বলছিল, প্রশাসনকে ব্যবহার করতে চেয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা যেটা ছিল সেই ব্যাপারে আমরা বিশ্বাস করেছিলাম এবং প্রভাবিত কেউ যে করে নাই, হ্যাঁ, এমপি মন্ত্রীরাও প্রভাবিত করে নাই, এই জন্য আমি ধন্যবাদ জানাই। সর্বোপরি আজকে আমি মনে করি বিরলবাসীকে আমি অত্যন্ত ভালোবাসি। তারাও আমাকে সেই ভালোবাসার জবাব দিয়েছে। আমি সততা নিষ্ঠার সহিত এই 5 বছর তাদের সাথে উপজেলা পরিষদকে একটি দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। আরো অনেক কাজ সম্পূর্ণ রয়েছে। সেই কাজগুলো আমি বিরলবাসীকে সাথে নিয়ে আমি আগামীর পথ চলা আবার শুরু করব। আমি এইটুকুই বলতে চাই যে আজকে আমাদের রাজনৈতিক নামে যে অপকালচার চলছে, আজকে কালো টাকার পাহাড় কেউ গড়াচ্ছে, আজকে বিভিন্নভাবে নিজের দায়িত্ব থেকে তারা দায়িত্ব ফাঁকি দিয়ে আজকে বিভিন্নভাবে তারা বঙ্গবন্ধুর আদর্শকে ব্যবহার করে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বলে আবার তারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজের দায়িত্বকে তারা ফাঁকি দিয়ে আজকে কর্মকাণ্ড চালাচ্ছে এবং বিভিন্ন প্রকার আজকে রাজনীতিকে তারা ব্যবসা হিসাবে আজকে ব্যবহার করছে। এইখান থেকে পরিত্রাণের জন্য আজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই ব্যাপারে বিরলবাসীকে সাথে নিয়ে আগামী দিনে স্বচ্ছ পরিচ্ছন্ন একটি রাজনীতি আমরা যেন বিরলবাসী আমরা দেখতে পাই, সেই প্রচেষ্টা আমার অব্যাহত থাকবে। আমি আসলেই নির্বাচনের আগে থেকেই ছিল যে, তবে আমার বিশ্বাস ছিল যদি আজকে দলীয়ভাবে নির্বাচন হতো, মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে মনোনয়ন দিত, তাহলে তো আমি নিজেই মনোনয়ন দিতাম। কারণ গতবারে আমি নৌকা নিয়ে নির্বাচন করেছি এবং বিপুল ভোটের ব্যবধানে আমি জিতেছি এবং আমার আহ, মানুষের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক আমার অব্যাহত ছিল এবং আমার নামে কোনো রকমের কোনো কেউ অস্বচ্ছতার কেউ প্রমাণ দিতে পারবে না। সেই আলোকে আমি ইনশাল্লাহ আমি নমিনেশন আমিই পেতাম। তারপরেও যখন হলো না, মাননীয় প্রধানমন্ত্রী একটি ভালো সিদ্ধান্ত, আমি মনে করি তার গুড সিদ্ধান্ত, মানুষকে ভোটারমুখী করার জন্য উনি এবং দলীয় কিছু স্থানীয় নেতৃবর্গের যে বাণিজ্য ছিল, নৌকা প্রতীক দিব এই কথা বলে বিভিন্নভাবে একটা বাণিজ্য করতো, সেইখান থেকে পরিত্রাণ করার জন্য হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো দলীয় প্রতীক হবে না, দলীয় নির্বাচন হবে না, কোনো নেতার নাম ভাঙানো যাবে না, কোনো এমপির নাম ভাঙানো যাবে না, এই সিদ্ধান্তটা খুবই সুন্দর ছিল। কিন্তু আমি মনে করি একজন আওয়ামী লীগের হিসাবে, আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে মনে করি যে আজকে আমাদের এখানকার যে দলীয় আজকে যারা ভোট করলো, দলীয় সেক্রেটারি সভাপতি, তারা দলীয় দলকে এমনভাবে প্রভাবিত করেছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে উপেক্ষা করেছে, আওয়ামী লীগের সিদ্ধান্তকে উপেক্ষা করে অপব্যাখ্যা দিয়ে তারা এই রাজনীতির মাঠে বিরলবাসীকে বিভিন্ন ব্যাপার হুমকি দুমকি, বহিষ্কার করব, এই আসো না হলে পদ থাকবে না, অনেক কিছু থ্রেট, টিআর পাবা না, কাবিখা পাবা না, বিভিন্ন লোভনীয় অফার থেকে বঞ্চিত করবে, বিভিন্নভাবে তাদেরকে অনেক প্রভাবিত করার চেষ্টা করেছে এবং অনেকে প্রভাবিত হয়েছে, মন না থাকলেও হয়েছে। এটা একটা বিরাট একটা একটা রাজনৈতিক সেট আপ কি জিনিস, আর আমি একটা ব্যক্তি বাবু, হ্যাঁ, ক্ষমাসীনদের যে একটা প্রভাব, এটা অবশ্যই, এবং বারবারই তারা মন্ত্রী এমপির নাম ভাঙিয়েছে, যদিও আমার বিশ্বাস এখানে আমাদের মন্ত্রী এমপি মহোদয়ের কোনো এখানে ভূমিকা ছিল না, তো তারপরেও তারা নাম ভাঙিয়েছে। এই জিনিসটাতে অনেক এই মানে সাধারণ মানুষ কিন্তু ভিতর ছিল। এবং কি আমাদের কালকের যে নির্বাচনে যে আমি মনে করি
আমার দৃষ্টিতে তো আরো অনেক আহ, অংশগ্রহণ হওয়ার কথা ছিল, পার্সেন্টেজ বাড়ার কথা ছিল। তাদের এই হুমকির কারণে যে তোমরা দিলেও হবো না দিলেও হবো, সাধারণ মানুষ এখানে মনে করছে আমরা ভোটটা দিয়ে লাভটা কি, ওরা তো বলে না দিলেও হবে, তাহলে আমি দিতে যাব কেন ভোটটা। এই জন্য কিন্তু ভোটের পার্সেন্টেজটা কমে গেছে। এবং কিছু সেন্টিমেন্ট যেখানে মনে করেছে এখানে বাবুর ভোট আছে, সে তাদেরকে ভোট দিতে নিষেধ করেছে। এবং কিছু কিছু এলাকায় গেছে মহিলাদের এটা ভোট না, আপনাদের ভোট দেওয়ার দরকার নেই। মানে এইভাবে বিভ্রান্ত করে ভোটারদের অংশগ্রহণটা কম হয়েছে। যেটা মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে, মানুষ ভোটারমুখী হোক। আজকে বিশ্ব দেখবে, বিশ্ববাসী দেখবে যে মানুষ, বাংলাদেশে মানুষ এখন কেন্দ্রে আসতেছে, ভোট দিচ্ছে। সেই জায়গা থেকেও কিন্তু তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে তারা ব্যাহত করেছে। এটা তাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণেই তারা এটা করছে। রাজনৈতিকভাবে তারা অন্ধ হয়ে গেছে। টাকার কাছে, কালো টাকার কারণে আজকে তারা অন্ধ হয়ে গেছে। এবং এই জবাবটাই আসলে বিরলবাসী তার গতকালকে দিয়েছে। জনগণকে আমি বারবারই যেটা বলে আসছি, আমি কিন্তু কোনো জায়গায় কমিটমেন্ট করি নাই যে ওদের মতন ঈদগাহ মাঠে 1 কোটি টাকা দিব, অমুক জায়গায় এত দিব, এরকম ধরনের কমিটমেন্ট আমি করিনি। আসলে উপজেলা পরিষদের যেটা সক্ষমতা, সেই হিসাবেই তো বলতে হয়। আমি উপজেলা পরিষদ চালিয়েছি, জানি যেটা বাজেট। হ্যাঁ, এখানে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমি কতটুকু উন্নয়নের ব্যাপারে আমি আন্তরিকতা থাকবে, জনগণের যে চাওয়া পাওয়া, এটা প্রায়োরিটি ভিত্তিতে আমার চেষ্টা থাকবে, অব্যাহত থাকবে। একটা কথাই এখানে আমি তাদের সব কাজের কর্মে আমি এখানে অর্থ দিয়ে না, সেই সহযোগিতা থাকবেই। এবং সততা নিষ্ঠার সহিত আমি 100% সেই চেষ্টা করে চালিয়ে যাব। এবং এখান থেকে আমার মন্ত্রী মহোদয়কে বলে কিংবা উপরের মন্ত্রণালয় বলে আরো যদি কিছু বাজেট আনা যায়, সেই প্রচেষ্টাও আমার অব্যাহত থাকবে। এক কথায় বিরলবাসীর চাহিদা আমি সবসময় চেষ্টা চালিয়ে যাব তাদের মেটানোর জন্য। যেটুকুই আনতে পারি সেটা তারাই পাবে, বিরলবাসী উপভোগ করবে এটা। না, এই প্রসঙ্গটা আমি গতবার নির্বাচনের আগেও আমার সেই প্রতিশ্রুতি ছিল। এবং গতবার নির্বাচনে আমি নির্বাচিত হওয়ার পরপরই বসে আমি একটা কাজ করেছিলাম, বিভিন্ন ইউনিয়নের সেমিনার করতাম এই মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জন্য। আমি সেমিনার করে বেরিয়েছি, বিভিন্ন ইউনিয়ন করেছি, হাটে বাজারে। কিন্তু মাঝখানে করোনা আসার কারণে সেই ছন্দপতন ঘটে যায়। এই করোনা 2-2.5 বছর কেড়ে নিল আমাদের জীবন থেকে বলতে গেলে। তার পরবর্তীতে অফিসের অনেক মানে কার্যক্রম, সেই মনে করো 2-2.5 বছরের যে একটা জোট, সেই জোটটাকে, গ্যাপটাকে পূরণ করার জন্য আমাকে অফিস কন্টিনিউ করতে হয়েছে। এই অফিস কন্টিনিউ যদি না করতাম, তাহলে আমার বিরলবাসী আজকে সেই সেবাটা পেত না। কারণ আমাকে এসে যদি এখানে না পেত, তাহলে কিন্তু আমি এসে যারা আসছে তাৎক্ষণিকভাবে তাদের কাজ করে দিছি। 2 দিনও ফাইল আটকে রাখার চেষ্টা করিনি। এবং মিটিং, ঢাকায় মিটিং, সবকিছু মিলিয়ে আসলে আমি বাইরে আর সময়টা দিতে পারিনি। এবারে আমি মনে হয় আল্লাহ যদি সেই ধরনের কোনো প্রাকৃতিক যদি দুর্যোগ নামে না আসে, করোনার মতো, তাহলে আমি মনে করি এবার সুন্দরভাবে আমি এই দৃষ্টিতে তো অবশ্যই দেবো। কারণ দেখেন, মাদক তো এটা আসলে একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, একটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, একটা দেশকেই তারা পিছিয়ে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে আজকে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, যে কাজে হাত দিয়েছে, কিন্তু যুব সমাজ, আজকে ছাত্র সমাজ যদি সেই নষ্ট হয়ে যায়, কাদেরকে নিয়ে নিয়ে করবেন স্মার্ট বাংলাদেশ গড়বেন? সেই আলোকে আমাদেরকে আসলে স্মার্ট নাগরিক হওয়ার ক্ষেত্রে আমাদেরকে দরকার, এটা অতি দ্রুত আমাদের এখান থেকে পরিত্রাণ পেতে হবে। এই জন্য আমি শুধু না, আপামর জনসাধারণকে সাথে নিয়ে এই কাজে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ব্যাপারে আমার অবশ্যই একটা রুটিন বেসিক একটা কার্যক্রম থাকবে ইনশাল্লাহ। না, আমি আসলে বারবার আমি আমার এই পথসভায় বলেছি যে আমার ভোটাররাই কিন্তু এবার করবে। কারণ আমি তো কোনো প্ল্যাটফর্ম, কোনো রাজনৈতিক দোহাই দিয়ে তো ভোট করিনি, তাই না? আজকে যারা ভোটার এবং সমাজের যারা স্বচ্ছ ইমেজের লোক, কিংবা যারা পরিষ্কার সাদা মনের মানুষ, ম্যাক্সিমাম তারাই আমার সঙ্গে ছিল। এদেরকে নিয়ে এরা নিঃস্বার্থভাবে যে পরিশ্রম করে আজকে ভোটটা করেছে মাঠে ময়দানে, আমি তাদেরকে তো একটা চাও খাওয়াইতে পারিনি, মোটরসাইকেল, তাদেরকে একটা 1 লিটার তেলও দিতে পারিনি। স্ব উদ্যোগে যেভাবে আজকে কর্মীরা আমার জন্য করেছে, আসলে আমি তো বারবারই বলি, আমার
শেষ রক্তবিন্দু থাকতেও আমি তাদের ঋণ কিভাবে শোধ করবো জানি না, এবং তাদের সাথে আমি সারা জীবন থাকবো, সততা নিষ্ঠার সহিত তাদের সুখে দুঃখে আমি থাকবো। এটা আমার একটা প্রতিশ্রুতিবদ্ধ, এবং তাদের সব কাজেই আমি আমি পরামর্শ করি কিভাবে সলভ করা যায় কাজ কাজ ব্যাপারে। এই ব্যাপারে আমার অবশ্যই একটা তাদের সাথে থাকে। আমি কিভাবে একটা কাজ অনেক সময় আসে না, আমার অমুক এত টাকার দরকার, কিংবা এই কলেজের উন্নয়নের জন্য এত টাকার দরকার, কিংবা ওই প্রতিষ্ঠানের জন্য, ওই মাদ্রাসার জন্য, কিন্তু আমার সেই উপজেলা পরিষদের সেই ক্ষমতা হয়তো নাই। তখন কিভাবে করা যায়, কিভাবে আগানো যায়, হয়তো আমার আমি আমি পাচ্ছি না, সেটা জেলা পরিষদকে দিয়ে আনা যায় নাকি, কিংবা আবার মন্ত্রণালয়কে ধরে আনা যায় নাকি। জাস্ট আমার প্রচেষ্টা কিন্তু অব্যাহত থাকে। আমি তাদেরকে এইভাবেই আমি চেষ্টা চালিয়ে যাবো আর কি। ধন্যবাদ সবাইকে।